আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি বহিপীর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই চ্যানেলটা খোলার পর থেকে আমি ভাবছিলাম যে আমি বইয়ের রিভিউ দিতে শুরু করব, কিন্তু আমার আলসেমি এতটাই চরমে পৌঁছেছে যে আমি মানে অল্প কয়েকটা ভিডিও দিয়ে গত 2 মাস না 1 মাস আমি একটাও ভিডিও দিতে পারিনি। এটা আমারই দুর্ভাগ্য। আমি সন্ধ্যের পরে রিলস দেখতে বসে যাই। যদি একটুখানি স্ক্রিপ্ট লেখার কাজে সময় দিতাম তাহলে হয়তোবা আর একটু তাড়াতাড়ি ভিডিও দিতে পারতাম, কিন্তু আমি এইবার আশা রাখছি যে অন্তত 1 সপ্তাহ অন্তর অন্তর একটা হলেও ভিডিও দেওয়ার। সেগুলো ট্রেলারও হতে পারে, আবার আমার রিভিউ হতে পারে। আচ্ছা, তাহলে এবার চলুন বইয়ের রিভিউতে চলে যাই। এই যে হচ্ছে চারমূর্তি, এই যে হচ্ছে জকের ধন। এই দুটো বই নিয়ে কিছু বলবার আগে এই দুটো বই কীভাবে সংগ্রহ করেছিলাম সেটার একটু ফ্ল্যাশব্যাক দিই। চারমূর্তি যখন প্রথম কিনি তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যে ভ্রাম্যমাণ বইমেলা হয়, সেই বইমেলা এসেছিল আমাদের স্কুলে। তখন আমরা একটা মফস্বল শহরে থাকতাম আমরা পোস্টিংয়ের জন্য। সেইখানে আমাদের স্কুলের সামনে একটা অডিটোরিয়ামে এনারা বইমেলার আয়োজন করেছিলেন। খুবই ছোট্ট একটা বইমেলা, মানে বড় আকারে না, জাস্ট একটা রুমে যে কয়টা আলমারি ধরে ঠিক সেই কয়টা আলমারিতে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং অন্যান্য বই রাখা আর কি। সেখান থেকে ক্লাস 7-এ পড়বার সময় এই চারমূর্তি বইটা কিনি। আর তারপর হাস্যকর হবে, যখন ওখান থেকে পোস্টিং হয়ে আমরা অন্য আর একটা শহরে গেলাম, তখন সেইখানেও বছরের শুরুতে, সেটা হচ্ছে 19 সালের শুরুতে, তখনও করোনা জেগে বসেনি। সেই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র বইমেলার আয়োজন করে, ভ্রাম্যমাণ বইমেলা। সেইখানে যে আমি জকের ধন বইটা কিনে নিয়ে আসি। তো প্রথমেই বলি চারমূর্তির কথা। চারমূর্তি আমার পড়া এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট রম্য সাহিত্য। চারমূর্তিকে কিন্তু আপনারা আবার গোয়েন্দা কিংবা রহস্যের কাতারেও ফেলতে পারেন। যারা আপনারা চারমূর্তি পড়েছেন তারা যা বুঝবেন এই বিষয়টা। তো চারমূর্তির কাহিনী আমি বিশ্বাস রাখি যে সবাই বোধহয় যারা আমার বয়সী কিংবা আমার থেকে এখন ছোটরা অবশ্য চারমূর্তি পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার বয়সী সবাই হয়তো বা চারমূর্তি পড়েছেন কিংবা চারমূর্তি সম্পর্কে শুনেছেন, কিংবা সানডে সাসপেন্সে টেনিদা রিলেটেড কোনো গল্প শুনেছেন। এই চারমূর্তি কিন্তু টেনিদার বই। টেনিদার প্রথম গল্প হচ্ছে এইটা প্রথমে প্রকাশিত হয় শিশু সাথীতে। শিশু সাথী পত্রিকা আছে, সেই পত্রিকায় খণ্ড 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 কি একা দিনে পত্রিকায় যেরকম অংশ অংশ করে খণ্ড খণ্ড আকারে লেখা ছাপানো হতো, এইটাও ঠিক সেভাবে বের হয়েছিল। তারপরে কত সাল একটু দেখতে হবে, 1957 সালে এই বইটা প্রথম পাবলিশ হয়। তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্রে থেকে 2009 সালে প্রথম পাবলিশ হয়, আর আমি 2017 সালের এডিশনটা কিনেছিলাম। এই বইটা সম্পর্কে আমি প্রথম ইন্টারেস্ট হই আমাদের স্কুলের লাইব্রেরি থেকে। সেই স্কুলের লাইব্রেরিতে অনেকগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই ছিল। তো সেইখানে আমার এক ফ্রেন্ড এই চারমূর্তি বইটা পড়ছিল, আর ওইখানে আমাকে একটা জিনিস নোটিস করেছিল যে স্বামী ঘুট্টানন্দ, তার গুরু ডমরু ঢক্কা পট্টনানন্দ এবং তার গুরু চণ্ডমাতণ্ড কুকুরডিম্ব ভরজনানন্দ। আমি সেই একটা লাইন পড়েই আমার মনে হয়েছিল যে এই বইটা আমার পড়া লাগবে লাগবে লাগবে। যখন ওনারা প্রথম ওইখানে বইমেলা মানে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করে, ঠিক তখনই প্রথম দিন যাইনি আমি, ওনারা যেদিন শেষ হয়ে যাবে তার আগের দিন গিয়েছিলাম। তখন গিয়ে এই চারমূর্তি বইটা বগল দাবা করে নিয়ে চলে আসি। এই বইটা সবচাইতে মানে ক্লাসিক যে রম্য, মানে আগেকার দিনের আমলে যে একটা পাড়া কেন্দ্রিক যে একটা গ্রুপ গড়ে উঠতো, যে একজন লিডার থাকবে আর বাকিরা সবাই তার চেলা চামুন্ডা। এই মানে যারা টেনিদার গল্প সানডে সাসপেন্সে শুনেছেন কিংবা নিজেরা টেনিদা সমগ্র পড়েছেন, কিংবা এই চারমূর্তি বা অন্যান্য বই, আরও 4টা বই আছে, চারমূর্তি সমগ্র সম্পূর্ণটাই আমার পড়া। দুর্ভাগ্যজনকভাবে ওটার হার্ড কপি আমি সংগ্রহ করতে পারিনি, সব পড়েছি পিডিএফে, সেজন্য আমি দুঃখিত। তারা জানেন যে টেনিদা কিন্তু আসলে খুবই মানে একটা রিফ্রেশিং ভাইব দেয়। আমি এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এমন কোনো মানে জায়গা পাইনি যেখানে মানে আপনার মানে হাসি আসবে না এমন কোনো এলিমেন্ট আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় খুবই সুন্দর করে এই যে প্যালারাম বারুজ্জে বলেন কিংবা হাবুল সেন বলেন কিংবা ক্যাবলা বলেন কিংবা আমাদের লিডার অফ লিডার টেনিদা বলেন, উনি প্রত্যেকটা চরিত্র এতটা মানে সুন্দর আর এতটা মানে মজার যে আমি এখনো পর্যন্ত এই বইটা পড়ে মজা পাই। এখনো পর্যন্ত এই বইটা পড়লে আমার মানে
স্ট্রেস রিলিফ টাইপের একটা ফিলিং হয়। বইটার কাহিনী হচ্ছে যে এই যে যাদের 4 জনের নাম বললাম, প্যালারাম বাড়ুজ্যের জবানিতে এই গল্প লেখা হয়েছে, আর টেনিদা হচ্ছে তাদের লিডার। তারা সবাই মিলে তাদের এক মেসোমশায়ের পাল্লায় পড়ে চলে যায়, কোথায় যেন যায়, ঝন্টি পাহাড়, সরি আমি ভুলে গিয়েছিলাম। তারা ঝন্টি পাহাড়ে বেড়াতে যায় এবং ঝন্টি পাহাড়ে গিয়ে তারা এক ভূতের খপ্পরে পড়ে, কিন্তু পরে দেখা যায় যে সেটা আসলে ভূত না। এর প্লটটা অনেকটা রহস্য গল্পের মতো, এবং আসলে এটা রহস্য গল্পের মতো, যেটা সমাধান করেছিল ক্যাবলা। কিন্তু এই বইটা যেখান থেকে শুরু হয়েছে যে পেলারা সবাই হায়ার সেকেন্ডারি শেষ করে আড্ডা দিতে বসে আছে, এবং যেখানে গিয়ে শেষ হয়েছে মানে ওদের ওই ভূত ধরাধরি আর কি। মানে এটা কিন্তু আবার ক্লাসিক মানে ভূতের গল্প না যে পরে বের হয়ে গেল যে এটা ভূত না, এটা আসলে মানুষও ছিল, এই রকম ক্যাটাগরি না। এটা হচ্ছে আসলে একটা পুরোটা ধরে একটা অ্যাডভেঞ্চার টাইপের কাহিনী। একটা জিনিস খেয়াল করবেন, এ পর্যন্ত টেনিদার যতগুলো গল্প লেখা হয়েছে, মানে যতগুলো উপন্যাস, প্রত্যেকটাই কিন্তু এক হিসেবে একটা রহস্য এবং একটা অ্যাডভেঞ্চার। আপনারা যদি এটা খেয়াল না করে থাকেন তাহলে আমি সামনে কোনো একটা ভিডিওতে এই যেটা নিয়ে আরো একটু ডিটেইল আলোচনা করব। এই ধরনের রিফ্রেশিং অ্যাডভেঞ্চার গল্প এখন লেখা হয় কিনা জানি না, একজন লিখেছিলেন, আমার পরিচিত একজন রাইটার লিখেছিলেন, কিন্তু সত্যি কথা বলতে আমি তারটাই ওই রকম ফিলিং পাইনি যতটা এই চারমুজিতে পেয়েছিলাম। আমি অনেককে জিজ্ঞেস করছি যে চারমুজিতে বইটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেকে বলেছে যে টেনিদার গল্পটা নাকি তাদের কাছে খুব একটা মানে ছোটবেলায় পড়তে ভালো লাগতো, কিন্তু এখন খুব একটা সুইটেবল লাগে না। কিন্তু আমি এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করছি। আমি এই চারমূর্তি আমার কাছে খুবই খুবই মানে আমি এই বইয়ের প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর সুন্দর হাসির এলিমেন্ট। আপনাদের মনে আছে যে আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি দেখতাম, কিংবা ছোটবেলায় আমাদের নন্টে ফন্টে, কিন্তু প্রত্যেকটা কি বলবো সিনেই একটা করে হাসির বা একটা করে মজার একটা ডায়লগ থাকতো, যেটা মানে ছোটবেলায় আপনার হাসি চেপে রাখতে কিন্তু খুবই মুশকিলে পড়তে হতো। এই বইটা হচ্ছে ঠিক সেই রকম। এখন আর এই ধরনের মানে ক্লাসিক কমেডি জনর নিয়ে কাজ হয় না, কেন হয় না তাকে জানে। আচ্ছা, পরের বইটা হচ্ছে জকের ধন। এই পরের বইটা হচ্ছে আমি পরের যে ভ্রাম্যমাণ বইমেলা হয়েছিল সেখান থেকে কিনেছিলাম। হ্যাঁ, জকের ধন আমি মনে করি যে পুরো বিমল কুমার এবং জয়ন্ত মানিক, আমার কাছে জয়ন্ত মানিক সমগ্র খুব একটা সুইটেবল লাগেনি, বিশেষ করে প্রথম গল্পটা কিন্তু আসলে একটা যাই হোক, প্রথম গল্প নিয়ে আলোচনা না করি। আমি বিমল কুমারের মানে প্রত্যেকটা গল্পের মধ্যে আমি এই জকের ধনকেই একমাত্র মানে নাম্বার 1-এ রাখবো। বাকিগুলো আসলে জকের ধনের কাছেও দাঁড়াতে পারবে না। হ্যাঁ, বাকিগুলোতে অনেক সুন্দর সুন্দর জায়গার কথা বলা আছে, আমার কাছে আমি সম্পূর্ণটা পড়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জকের ধন ইজ দ্য বেস্ট বুক অফ হেমেন্দ্র কুমার রায় অন বিমল কুমার। জকের ধনের এই যে কাহিনীর যে স্তর, যে কোথা থেকে কাহিনী শুরু হয়েছে এবং কোথা থেকে কাহিনী শেষ হয়েছে, এবং কাহিনীর যে মধ্যকার ঘটনা পরম্পরা, এগুলো এতটা বাস্তব, এগুলো এতটা মানে রিয়েলিস্টিক। বাকিগুলো এই রিয়েলিস্টিকের পর্যায়ে থেমে থাকেনি। প্রথমটায় যে সাসপেন্স ছিল, প্রথমটায় যে বিমল কুমার, আপনারা সবাই আশা করি এই কাহিনীটা জানেন যে বিমল কুমারের ঠাকুরদা একটা নোটবুক রেখে মারা যান, এবং তখন যে নোটবুক এবং একটা মরার খুলি তার বাক্স থেকে পাওয়া যায়। মরার খুলিটা থেকে পরে জানা যায় যে এটা একটা গুপ্তধনের সংকেত, এবং এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে মরার খুলির মাথার উপরে মানে অঙ্ক খুদে রাখা হয়েছিল যাতে করে সেই গুপ্তধনটা সংগ্রহ করা যায়। এইটা প্রথম যখন আমি পড়েছিলাম, আমি আসলে জকের ধনের আগে মানে আমি ওইভাবে বাংলা সাহিত্যের বইপাতি খুব একটা পড়িনি। ইনফ্যাক্ট আমি ফেলুদাও পড়েছি এই জকের ধনের পরে। এর আগে আমি শুধুমাত্র ফেলুদা না খেলাম। হ্যাঁ ভাই, এটা সত্যি, কিছু করার নেই আমার, আই এম সরি। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল ওই পার্টটা। তারপরে ওই যে করালির সঙ্গে ওদের বারবার সংঘাত, করালি ওদের পেছনে লেগে গিয়েছিল কারণ তারও গুপ্তধন দরকার, এবং তারা ওই যে খাসিয়া পাহাড়ে তাদের যে অ্যাডভেঞ্চার, তারা যেভাবে পথ চলছিল, তারপর তার মাঝখানে ওই যে বাঘের সঙ্গে তাদের মোলাকাত, তারপরে ওই যে পিচাসের গল্পটা যেটা বিমল কুমারকে বলছিল, পুরোটা বই হচ্ছে একটা সুন্দর একটা আর্ট। মানে বাঙালির ছেলে তারা অ্যাডভেঞ্চারে পিটিয়েছে, তারপর গুপ্তধনের সংখ্যা, তবে এটা মডার্ন ডে সিনপসিসে না, এটা একটা মানে সেই যুগের। তো এই বইটা এই সিরিজের প্রথম বই হিসেবে এবং এই সিরিজের একমাত্র বই যেটা খুবই মানে কাহিনীটা খুব সুন্দর করে ধরে রেখেছে, যাতে এর পরের বিমল কুমারগুলোর মধ্যে আপনি দেখবেন যে ডায়ালগের অনেক বেশি মানে নাটকীয়তা, অনেক বেশি আধিক্যতা চলে এসেছে। আপনারা পড়লে বুঝবেন, আপনারা যারা পড়েছেন তারা আশা করি জানেন। সেইটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই, কিন্তু এই জগৎ এখনো যখন আমি পড়ি এখনো রোমাঞ্চ লাগে সারা গায়ে।
মানে আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে পারবো না কেন, কিন্তু একটা অন্যরকম ফিলিং দেয়। মনে হয় যেন আমিও বিমল কুমারের সঙ্গে, এটা আমার প্রত্যেকটা বই পড়লে মনে হয় যে আমি চরিত্রের সঙ্গে ওদের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি। কিন্তু আমার কাছে যদি আপনি বাংলা সাহিত্যের কিছু সেরা কিছু অ্যাডভেঞ্চার বই সাজেস্ট করতে বলেন, তাহলে আমি বলবো জকের ধন আপনার অবশ্যই পড়া উচিত। এখনকার মানে যারা ছেলেপুলেরা, মানে এখনকার আমার ছোট ভাইয়ের বয়সী যারা, তারা কিন্তু এখন এই জকের ধন বা চারমুক্তি এই ধরনের বইপাতি খুব একটা পড়ে না। তারা এখন ফেসবুকে রিল দেখতে থাকে আমার মতো। সরি। আমার মনে হয় এই ধরনের বই আমাদের ছোট ভাইদের হাতে বা আমাদের ইয়াং জেনারেশনের হাতে এখন তুলে দেওয়া উচিত। তাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক, কিন্তু অন্তত পড়ার অভ্যাসটা হোক। তারা একটু দেখুক যে আমরা কি ধরনের বই পড়ে বড় হয়েছি, বা কোন ধরনের বই আসলেই কিশোর সাহিত্যের কাতারে পড়ে। শুধুমাত্র প্রেম রিলেটেড বিষয়পাতিতে ঢেলে না দিয়ে আমার মনে হয় এই ধরনের অ্যাডভেঞ্চার বা এই ধরনের মানে কমেডি রিলেটেড বই রিডিং অ্যাবিলিটি আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। এটাই আমার জীবনের প্রথম ভিডিও বুক রিভিউ, সুতরাং আমি অনেক ভুল করেছি কথা বলার মধ্যে। সো এটা আপনারা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগার তো কথাও না, কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার টার্গেট কিন্তু 10,000 সাবস্ক্রাইবার। গুড বাই, খুদা হাফেজ।